সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় গম্ভীর গলায় বললেন, তার মানে ওই মেয়েকেই তুমি বিয়ে করবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তাই তো? আর যদি আমি এটা মেনে না নেই, তবে আমার ছেলেকে হারাবো? ইমদাদ একটু হেসেই বলল, আম্মুকে কথা দিয়েছে তোমার মতো বিয়ে করব না। আমি চাই সেই কথাটা যেন আমার ভাঙতে না হয়। তবে যদি কখনো দেখছি যে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করার পরও তোমার মন জয় করতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে আমার আম্মুকে তার কথাটা ভাঙতে হবে। কারণ আমি কলিকেও কিছু কথা দিয়েছি। তবে একটা কথা বাবা, যদি তুমি বিয়েতে মত না দাও তো সত্যি আমাকে হারাবে। আমি হারিয়ে যাব চিরদিনের মতো, তোমাদের সবার থেকে অনেক দূরে চলে যাব। এইবারও তো মায়ের সাথে যোগাযোগ ছিল, তবে এবার আর সেটাও থাকবে না। এবারে তোমাদের সবার থেকে এতটা দূরে চলে যাব যেন তোমরা চাইলেও কোনোদিন আমার খোঁজ নিতে না পারো। হুমকি দিচ্ছ আমায়? যদি ধরেও নিয়ে যে হুমকি দিচ্ছে, তবে একটা কথা মনে রাখো বাবা, আমি ফাঁকা হুমকি দিই না। আমি যেটা বলি সেটাই করি। এত অশান্তির মাঝে আমি আর থাকতে পারবো না, সেজন্য আমি দূরে চলে যাব কোথাও। আমি আর কলিকে নিয়ে যদি তোমার এত অসুবিধা হয়, তবে আমরা থাকবো না তোমার আশেপাশে। ফরিদ সাহেব চুপ করে গেলেন। ফোনের অপর পাশে ইমদাদও চুপ করে গেল। বেশ কিছুটা সময় নীরবতা পালনের পর ফরিদ সাহেব নিজেই পুনরায় গম্ভীর গলায় বলে উঠলেন, বাড়ি ফিরে এসো। যদি তুমি আমার সিদ্ধান্ত মেনে না নাও, তবে আমার পক্ষে ওই বাড়িতে পা রাখা সম্ভব না। ফরিদ সাহেব পূর্বের তুলনায় দ্বিগুণ গম্ভীর গলায় বললেন, যত তাড়াতাড়ি সম্ভব ছুটি নিয়ে বাড়ি ফিরে এসো, এটা আমার আদেশ। তোমার শর্ত তো এটাই ছিল যে তোমার সিদ্ধান্ত মেনে নিলে তুমি বাড়ি ফিরবে। তবে মেনে নিলাম তোমার সিদ্ধান্ত, বাড়ি ফিরে এসো। ইমদাদ একটু কথাটা বলে ফরিদ সাহেব কলটা কেটে দিলেন। কলটা কেটে দেওয়ার পরে ইমদাদ কিছুক্ষণ ফোনটা কানে ধরে বসে রইল। বিশ্বাস হতে চাইল না যে ও যা শুনলো সেটা সত্যি কিনা। ইমদাদ ভেবেছিল ওকে হয়তো আরো কষ্ট করতে হবে, কিংবা এমনও হতে পারে শেষ পর্যন্ত হয়তো ফরিদ সাহেব মানবেনই না। তবে যাক, ইমদাদের কষ্ট সার্থক হলো। কলির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, আর দুটো পরীক্ষা বাকি আছে। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে ড্রয়িং রুমে পরিচিত কিছু মানুষকে বসে থাকতে দেখে দরজার কাছে দাঁড়িয়ে গেল কলি। ইমতাদ ওর বাবা মাকে নিয়ে এখানে এসেছে, আর ওদের বিপরীত পাশের সোফায় বসে আছে কলির বাবা, আর তার পাশে দাঁড়িয়ে আছে কলির সৎ মা। মুখে ওনার কিঞ্চিত পরিমাণ হাসিও নেই, আবার উনি যে বিরক্ত সেটাও বোঝা যাচ্ছে না। ইমদাদের পরিবারকে এখানে দেখে প্রচন্ড অবাক হয়েছে কলি। কলির মা বেঁচে থাকতে ইমদাদের মা মাঝে মাঝে এসেছে, তবে কলির মা মারা যাওয়ার পর উনিও আর আসেন না। বাকি রইল কলির বাবা। উনি জীবনেও কলিদের বাড়িতে পা রেখেছেন বলে কলির মনে পড়ে না। কখনো বোধ হয় কোনো দরকারও পড়েনি, সেজন্য উনি আসেননি। ইমদাদ মাঝে মাঝে আসতো, তবে সেটা দরকারে। আর সেখানে আজ তিনজনই একসাথে এসেছে, তাও আবার কলির বাবা বেশ হাসি মুখে কথা বলছে। এই ব্যাপারটা মোটেও ঠিক লাগলো না কলির কাছে। আন্টি, তোমরা এখানে? এতক্ষণে কেউ কলিকে খেয়াল করেনি। কলির কণ্ঠস্বরে সবার মনোযোগ গেল কলির ওপরে। আখিকে কথাটা বলে কলি আর চোখে একবার ইমদাদের দিকে তাকালো। দেখলো ইমদাদের মুখে মৃদু হাসি লেপ্টে আছে। কলিকে দেখে আখি হাস্যোজ্জ্বল গলায় বলল, তোর অপেক্ষায় ছিলাম কলি, এখানে আয়, আমার পাশে বস। কলি চুপচাপ আখির পাশে বসতে নিলে রোজিনা বলে উঠল, আগেই বসিস না কলি, একটু শাড়ি পরে সাজগোজ করে আয়, তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। যাক, অবশেষে তবে তোর প্রেমিক বিয়ের সম্বন্ধ নিয়ে এলো তোর জন্য। না হলে মাঝে তো ভেবেছিলাম তোকে রেখে বোধহয় পালাবে। কথাটা বলে রোজিনা ঠোঁট টিপে হাসলো। উনি যে খোঁচা দিয়ে কথাটা বললেন সেটা বুঝতে কারোরই বাকি রইল না। তবে ইমদাদ এখন রাখতেও পারল না, কেননা এখন যদি আবার রাগারাগি পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। অনেক কষ্টে পরিস্থিতি সামাল দিয়েছে, আর কলি তো রোজিনাকে কখনোই কিছু বলে না। তবে রোজিনার কথাটা শুনে একটু অবাক হলো। ইমদাদ বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, কই কলি তো কিছু জানতো না। আখি হাত ধরে কলিকে টেনে নিজের পাশে বসালেন, আদুরে গলায় বললেন, এবার থেকে কিন্তু আর আমাকে আন্টি বলে ডাকতে পারবি না। সম্পর্কটা কিন্তু আমাদের বদলে গেল কলি। কলি এবারও কোনো উত্তর দিতে পারল না। এর মাঝেই ফরিদ সাহেব কলির বাবাকে উদ্দেশ্য করেই বলল, দেখো করিম, ছেলে মেয়ে আমাদের দুজনেরই এখনও ছোট, কারোরই পড়াশোনা শেষ হয়নি।
আমি চাইছি আপাতত আমাদের দুই পরিবারের মাঝে কথাটা হয়ে থাক যে ওদের বিয়ে হবে। তবে আমি এখনই বিয়েতে রাজি না। আগে ইমদাদ পড়াশোনা শেষ করুক, ভালো একটা চাকরি পাক, এদিকে কলিও পড়াশোনা করুক, তারপরে আমরা ওদের বিয়ে নিয়ে ভাববো। ফরিদ সাহেবের কথার প্রেক্ষিতে কলির বাবা কিঞ্চিত গম্ভীর গলায় বলেন, আমিও এটাই ভাবছি। বিয়ে নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারছি না। আমার একটাই মেয়ে, যেখানে সেখানে তো আর ফেলে দিতে পারি না। আমার একটু সময় দিন ভাবার জন্য। আমি ভেবে আপনাদেরকে সিদ্ধান্ত জানাচ্ছি। নিজের বাবার কথা শুনে কলি একটু ভয় পেল। এভাবে কেন বলল যে ভেবে সিদ্ধান্ত জানাবে? কলি তো জানে ওর বাবা ইমদাদের সাথে কখনোই বিয়ে দেবে না। তবে ইমদাদ কি ওর বাবাকে রাজি করানোর ব্যবস্থা করেনি? কলি এইবার তাকালো ইমদাদের দিকে। অমনি চোখাচোখি হলো দুজনের। ইমদাদও কলির দিকেই তাকিয়েছিল। চোখে চোখেই কথা হলো দুজনের। কলির চোখে চোখ রেখে ইমদাদ ওকে আশ্বস্ত করে বলল সব ব্যবস্থা করে রেখেছে, কলিকে কোনো কিছু চিন্তা করতে হবে না। কলিও ইমদাদের চোখের ভাষা বুঝে আশ্বস্ত হলো। আরও কিছু কথাবার্তা শেষে এবারে যাওয়ার প্রস্তুতি নিল। দুজনেরই বাবা মা আগে আগে চলে গেল। ইমদাদ ইচ্ছে করে ওদের পেছনে রইল। সবাই বেরিয়ে যেতে ইমদাদ কলির দিকে এগিয়ে গিয়ে ওকে আশ্বস্ত করেই বলল, চিন্তা করিস না কলি, তোর বাবা রাজি আছে বিয়েতে। শুধু একটু ভাব দেখালো আমার বাপকে। কলি চিন্তিত গলায় বলল, কিন্তু ইমদাদ ভাই, বাবা তো আমার বিয়ে তোমার সাথে দিতে রাজি ছিল না, তোমার বাবাও তো রাজি ছিল না, কিভাবে কি হলো? তোর বাপের সাথে আগেই কথা বলেছিলাম আমি, যেন আমার পরিবার গেলে আজে বাজে ব্যবহার না করে। প্রথমে তো রাজি ছিলেন না, পরে আমি বললেন তোকে বিয়ে দেবে, কিন্তু টাকা পয়সা গয়না কিচ্ছু পাবো না আমি। কলি আতঙ্কিত গলায় বলল, আর তুমি কি বললে? আমি বললাম এই বালকুল আমার দরকার নেই, শুধু তোকে পেলেই চলবে। আর আমার বাপ রাজি হয়েছে। এখানে একটা শর্ত দিয়েছে, বাবা চায় আমাদের বিয়েটা পরে হোক, আগে আমি পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাই, তারপর বিয়ে দেবে। তার মানে তো অনেক দেরি। ইমদাদ একটা দীর্ঘশ্বাস ফেলেই বললেন, হ্যাঁ, অনেক দেরি। আসলে কুলি বাবা রাজি হয়েছে অনেক কষ্টে। বাবা যেহেতু আমার কথা শুনেছে, আমারও তো দায়িত্ব বাবার কথা শোনা, তাই ইচ্ছে তাকে সত্যি আর জোর করতে পারিনি। কলি শঙ্কিত গলায় বলল। কয়েক বছর পরে তোমার মন বদলে যাবে না তো? ইমদাদ আলতো হেসেই বলল, কয়েক মাস কেন, কয়েক যুগ পরে আমার পছন্দ কেবল তুই থাকবি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে মাঝে একটা বছর কেটে গেল। বাকি সবার কাছে এই একটা বছর স্বাভাবিকভাবে কাটলেও কাটেনি ইমদাদের কাছে। দিন দিন যেন ইমদাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এক বছর আগে তো কলির সাথে বিয়ের কথাবার্তা সব ঠিক করেই রেখেছিল। সেদিন করিম সাহেব যখন বলেছিল ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবে, তখন ইমদাদ নিশ্চিত ছিল এই বিষয়ে যে যতই ভাবুক না কেন উনি বিয়েতে রাজি হবেনি। রাজি হয়েও ছিলেন। তবে আবার কিছুদিন হলো বেঁকে বসেছেন। উনি নাকি আর ইমদাদের সাথে মেয়ের বিয়ে দেবেন না। কলির বিয়ের সম্বন্ধ অনেক বড় বড় পরিবার থেকে আসছে। মেয়ে তার অসম্ভব সুন্দরী, সে হিসেবে যৌতুকও দিতে হবে না। বরং নিকটাত্মীয়ের মাঝে এমন প্রস্তাব পেয়েছেন যে মেয়েকে তাদের বাড়িতে বিয়ে দিলে বিনিময়ে তিনি কিছু সুযোগ সুবিধা পাবেন। ছেলে থাকে বিদেশে, ভবিষ্যতে ওনাকেও সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কথাটা যদি এতটুকু পর্যন্ত থেমে থাকতো তাও না হয়, করিম সাহেবের অনুমতির প্রয়োজন পড়তো না কলিকে বিয়ে করার জন্য। তবে করিম সাহেব এই কথাটা ইমদাদকে না বলে সরাসরি গিয়ে বলেছিলেন ফরিদ সাহেবকে। ফরিদ সাহেবের ধারণা মতে কলিকে যে ওনার ছেলে বিয়ে করছে এতে কলির 14 গোষ্ঠীর কপাল ভালো। সেখানে কলির বাবার সাহস হয় কি করে নিজ থেকে এসে এই বিয়েতে আপত্তি জানানোর এবং ওনার ছেলেকে কলির অযোগ্য বলার? ব্যাপারটা ওনার আত্মসম্মানে লেগেছে সেই থেকে। আবার উনিও বেঁকে বসেছেন এই বিয়েতে। বাড়িতে আখির ওপর অত্যাচার বেড়েছে। ফরিদ সাহেব ছেলের সাথে আর পেরে না উঠে শেষমেশ নিজের স্ত্রীকেই হুমকি দিয়েছেন, যদি ইমদাদ কলিকে বিয়ে করে তবে সেই দিন সেই মুহূর্তে উনি নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিবেন। কলি এখন শুধু অপেক্ষায় আছে কবে ইমদাদ এসে ওকে নিয়ে যাবে। কলির বাবার আপত্তিতে কলির কিছু যায় আসে না। শুধু একবার ইমদাদ ওর দিকে হাত বাড়ালে কলির সঙ্গে সঙ্গে নিজের হাতটাও বাড়িয়ে দেবে। তবে ইমদাদই আর আসছে না। কলি জানে ইমদাদ নিজেও সমস্যার মাঝে আছে। তবে কলির মন যে মানতে চায় না। পাড়া প্রতিবেশী সবাই জেনে গিয়েছিল ইমদাদ কলির বিয়ের কথা। এখন অনেকেই কলিকে ভয় দেখায় মাঝে মাঝে যে ইমদাদ ওকে আর বিয়ে করবে না।
এভাবে অপমান করার পরেও ইমদাদের বাবা কোনো মতেই আর ছেলেকে এখানে বিয়ে করাবেন না। কলির মনের মাঝে একটা ভয় ঢুকে গেছে। যদিও কলি ইমদাদের ব্যবহারে কোনো পরিবর্তন পায়নি, আগে যেভাবে কথা বলতো, যতটা সময় দিত, এখনো ঠিক ততটাই সময় দেয়। কলির সাথে কখনো রাগারাগি করে না, কখনো খারাপভাবে কথাও বলে না, কিংবা এড়িয়ে যাওয়ারও চেষ্টা করে না। তারপরও কলির ভয় করে, মনে হয় যদি এভাবে অপেক্ষা করতে করতে সারাটা জীবন কেটে যায়, কিন্তু তবুও ইমদাদকে না পাওয়া হয়, তাহলে শুধু ভাবে জীবনটা যদি আক্ষেপ নিয়ে কেটে যায়। এখন স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী কলি। ইমদাদ যে কলেজে পড়াশোনা করে সেই কলেজে ভর্তি হয়েছে। বাইরে কোথাও পড়তে যাওয়ার সুযোগ হয়নি কলির। পড়াশোনাতেও আজকাল তেমন একটা মন বসে না, যদিও ইমদাদের করা আদেশ রেজাল্ট ভালো করতে হবে। এই সব কিছুর প্রভাব যেন কোনো মতেই কলির পড়াশোনায় না পড়ে। কলি ইমদাদের আদেশ মেনে চলার চেষ্টা করে, তবে সম্ভব হয়ে ওঠে না। কলেজে যাতায়াতে নিয়মিতই হয় কলির, আজও তার ব্যতিক্রম হয়নি। ক্লাস শেষে কলেজ থেকে বেরোতেই গেটের কাছে ইমদাদকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে কলি। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো ইমদাদের দিকে। একবার ভাবলো ভুল দেখছে কি, আবার পর মুহূর্তে মনে হলো ভুল কেন দেখতে যাবে, এমনটা তো সব সময়ই হয় না। কলির এই সব ভাবনার মাঝে ইমদাদ নিচ থেকে এগিয়ে এলো কলির দিকে, মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলেই বলল, ভুল দেখছিস না, আমি সত্যি দেখা করতে এসেছি তোর সাথে। কলির মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ইমদাদ বুঝলো এখন কলি হয়তো আর কিছু বলতেও পারবে না, তাই সেখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করলো না। একটা রিক্সা দাঁড় করিয়ে কলিকে নিয়ে রিক্সায় উঠে পড়লো। কলি একবার জিজ্ঞাসাও করলো না কোথায় যাচ্ছে, কেনই বা যাচ্ছে। রিক্সায় সে থামলো একটা ক্যাফের সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে কলিকে নিয়ে ক্যাফের ভেতরে ঢুকে গিয়ে বসলো ইমদাদ। কলি এখনো একটা কথাও বলেনি। ইমদাদ আর একটু সময় দিল কলিকে, আর এই পুরো সময়টুকু নিজে শুধু কলির দিকে তাকিয়েই থাকলো। অনেকগুলো দিন পর আজ ইমদাদ আবারও কলিকে দেখল। ইমদাদের মনে হলো কলির সৌন্দর্য বোধহয় একটু কমে গেছে। রাত জেগে চিন্তা করতে করতে চোখের নিচে কালি জমেছে, গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গেছে। ইমদাদ আরেকটা বিষয় খেয়াল করলো, কলির লম্বা চুলগুলো কেটে ছোট করেছে। ব্যাপারটা ইমদাদের একটুও পছন্দ হলো না, তবে আপাতত এই নিয়ে কোনো কথাও তুলতে ইচ্ছে করলো না। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন কলি কিছুই বলল না, তখন ইমদাদের মনে হলো এবার ওর কিছু একটা বলা দরকার। এতদিন পর আমাদের দেখা হলো, তোর কিছু বলেননি আমায়? বাবা আমার বিয়ের সম্বন্ধ দেখছে অন্য জায়গায় ইমদাদ ভাই। দীর্ঘদিন পর ইমদাদ দেখা পেয়েছে কলির। ভেবেছিল দীর্ঘ অপেক্ষার পর প্রথম সাক্ষাৎটা বেশ মনোরমভাবেই কাটাবে, তবে ভাগ্য সহায় হলো না ইমদাদের। কলির বলা উক্ত বাক্যটা শুনে চমকালো, একটু অবাক হলো, সেই সাথে আবার কপালে চিন্তার রেখাও ফুটে উঠল। তবে কলির সাথে আজ পুরনো ইমদাদের মতন করে কথা বলতে ইচ্ছে করলো, যে বরাবরই এসব বিষয়ে গা ছাড়া স্বভাবের। বিস্ময়ের সুরে কলিকে জিজ্ঞাসা করলো, তুই এত বড় হয়ে গেছিস কলি, যে তোর বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছে তোর বাপ, তারপর আমার অনুমতি ব্যতীত? বিষের কোঠায় পা দিয়েছি, বিয়ের জন্য আর কত বড় হতে বলছো? আর কত অপেক্ষা করব আমি? কলির কণ্ঠে প্রকাশ পেল কিঞ্চিত রাগ আর বেশ অনেকখানি অভিমান। ইমদাদ আবারও গা ছাড়া স্বভাবের মানুষ, তবে কলির কথা যে ইমদাদের ওপর প্রভাব ফেলল সেটা ইমদাদের কুঞ্চিত ভ্রুজোড়া দেখেই বোঝা গেল। তবে খুব শীঘ্রই নিজের অভিব্যক্তি করে তুলল গাছাড়া স্বভাবের। হাস্যোজ্জ্বল গলায় বলল, হিমদাদ পারে থাকে না জন্য কি তোর বাপ ভেবেছে হিমদাদের ক্ষমতা কমে গেছে? তুই তো আমার সম্পদ কলি, তবে তোর বাপ তুই কোন দিন আমি দলিল করে দিতে চাই কেন? কোন সাহসে? কলির প্রশ্ন তো গলায় বলল। শুধুই সম্পদ, আর কিছু না? আর কি হতে চাস? কলি কাতর গলায় বলল, আমি একটা নির্দিষ্ট পরিচয় চাই তোমার থেকে ইমদাদ ভাই, যে পরিচয় হবে সম্পদের থেকেও দামি, যে পরিচয়ের জন্য অনেকগুলো দিন থেকে আমি ছটফট করছি, আর অপেক্ষা করা যায় না। সে পরিচয় তো তোকে দিয়েছে আমি, কেন জানিস না তুই? কলির অবুঝের মতো দুদিকে মাথা নাড়িয়েই বলল, না তো, কে আমি? ইমদাদ হাসল। কলির চোখের নিচে তৈরি হওয়া আঘাতের কালচে দাগটায় আলতো করে হাত বুলিয়ে দিয়েই বলল, তুমি আমার এমনই একজন, যার এক জনমে ভালোবেসে ভরবে না এ মন।
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যার এক জনমে ভালোবেসে ভরবে না এমন। কথাটা বলে হো হো করে হেসে উঠল ইমদাদ। কলির খুব অপছন্দ হলো এমন সময় ইমদাদের মস্করা। মৃদু রাগী গলায় বলল, যদি তোমার আমায় বিয়ে করার ইচ্ছে না থাকে তবে সেটা সরাসরি আমায় বলে দাও ইমদাদ ভাই। তবে দয়া করে আমার সাথে মজা করো না। আমি হয়তো কখনো আমার অনুভূতি ঠিকঠাকভাবে প্রকাশ করার সুযোগ পাইনি, তাই বলে আমার অনুভূতিকে ছোট করো না। আমি শুধু তোমায় এতটুকু বলতে পারি, আমি তোমায় যতটুকু বোঝাতে পারিনি তার থেকেও অনেক বেশি ভালোবাসি আমি তোমায়। তোর বাপের অমতে বিয়ে করতে পারবি তো আমায়? আমার হাত ধরে বেরিয়ে আসার পর কখনো তোর আফসোস হবে না তো নিজের সিদ্ধান্তের উপর? একবার যদি তোকে আমি ওই বাড়ি থেকে বের করে আনি, আর কিন্তু ওদের সাথে যোগাযোগ রাখতে দেবো না। হুট করে আবার কান্নাকাটি জুড়ে দিবি না তো? কখনো এমন করব না। আমার অস্থিরতা কি তোমায় বোঝাতে পারছে না ইমদাদ ভাই? আমি এখন শুধু তোমায় চাই। আমার সমস্ত ব্যাকুলতা শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। কলি কোনো সময় ব্যয় না করেই বলল। ইমদাদ আলতো হাসলো। ইমদাদ নিজের সাথে করে কয়েকটা ব্যাগ এনেছে। এতক্ষণ কলি সেসব খেয়াল করেনি। খেয়াল করলো তখন যখন ইমদাদ ব্যাগগুলো নিচ থেকে তুলে টেবিলের ওপরে রেখে কলিকে উদ্দেশ্য করেই বলল। এগুলো তোর জন্য। কলির এবারও জানার আগ্রহ হলো না ব্যাগের ভেতরে কি আছে, বরং বিরক্তিকর গলাতেই বলল, আমার এসব উপহার চাই না ইমদাদ ভাই, আমার শুধু তোমাকে দরকার। বোকামে, একবার খুলে তো দেখ কি আছে। আমি নিজে পছন্দ করে সবকিছু কিনেছি। তোর বিয়ে শাড়ি, চুড়ি, সাজগোজের জিনিস, মাথায় দেওয়ার ওড়না, সবকিছু আমি নিজে পছন্দ করে কিনে আনছি। কি ভেবেছিস তোকে এভাবেই বিয়ে করব? মুহূর্তের মাঝেই কলির চোখ জোড়া ছলছল করে উঠল। ব্যাগগুলোর দিকে একবার তাকিয়ে অবিশ্বাস্য গলায় ইমদাদকে উদ্দেশ্য করেই বলল, এগুলো আমার বিয়ের জন্য কিনেছো তুমি? ইমদাদ মাথা নাড়িয়ে হ্যাঁ, এর মাঝে একটা লাল শাড়ি আছে। তো এটা পরলে তোকে দেখতে একদম পুতুলের মতন লাগবে। আমার শেরওয়ানিও আছে। আপাতত তোর কাছে রেখে দে সব। সামনের সপ্তাহে 3 দিনের ছুটি পাবো, আর সেই ছুটিতে এসে বিয়ে করব। কে মানলো না সেসব দেখার সময় আমার নেই। যথেষ্ট ধৈর্য ধরেছে, আর পারবো না। অনেক ভেবেছি অন্যের কথা, এবার শুধু ভাববো আমাদের দুজনের কথা। বলে পুনরায় অবিশ্বাস্য গলায় বলল, সত্যি আমাদের বিয়ে হবে ইমদাদ ভাই? সত্যি আমি তোমার জন্য বউ সাজবো? হ্যাঁ, তুই শুধু আমার জন্য বউ সাজবে। আমাদের বিয়ে হবে কলি। তোকে কথা দিয়েছিলাম না আমাদের বিয়ে হবে? আমি রাখবো সেই কথা। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে তোর পরিচয় হবে তুই ইমদাদের বউ। আজ রাতের বাসে ইমদাদ আবার ঢাকায় ফিরে যাবে। বিয়ের সিদ্ধান্তটা কেবলমাত্র আখিকে জানিয়েছে, ফরিদ সাহেবকে এখনো জানানো হয়নি। আখি নিজেই ইমদাদকে বিয়েটা করে নেওয়ার কথা বলেছে। সেই সাথে এটাও বলেছে ওর বাবা শুধু ভয় দেখাবে, ওনার সাথে কিচ্ছু করবে না। ইমদাদ তাই ঠিক করেছে বিয়ে করার আগে জানাবে না ফরিদ সাহেবকে। জানালেই ঝামেলা করবে। ইমদাদ দেখতে চাই বিয়ে করে যখন বউ সমেত বাড়ি ফিরবে তখন ফরিদ সাহেব কি করে। মানলে ভালো, আর না মানলে তখনই কলিকে নিয়ে চলে যাবে। না এত ঝামেলা করবে, না ধৈর্য ধরে বসে থাকবে। অনেকদিন পর ছেলে বাড়িতে আসায় আখি ছেলের পছন্দ মতো সব রান্না করলেন। তার দৃষ্টিতে তার ছেলে শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া কিছুই ঠিকঠাক করে না। তাই আজকে তিনি ছেলেকে পাশে বসিয়ে একদম যত্ন করে খাওয়াবেন। সন্ধ্যা থেকে ইমদাদ ফরিদ সাহেবের বাইক নিয়ে বাইরে বেরোলো। বাসের টিকিট কাটতে হবে, সেই সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা করবে। সবার একটাই অভিযোগ ইমদাদের প্রতি, ইমদাদ শুধু কোলেকে সময় দেয়, বন্ধুদেরকে ভুলে গিয়েছে। তাই আজ যতটুকু সময় পাবে একটু বন্ধুদের সাথেই কাটাবে। পাড়ার মোড়ে গিয়ে দেখা হলো ইমদাদের মাইশার সাথে। মাইশাকে দেখতেই ইমদাদ বাইকটা দাঁড় করালো। ইমদাদকে দেখে মাইশা চমকে উঠল, জানতো না ইমদাদ এসেছে। উচ্ছ্বসিত গলায় বলল, আরে ইমদাদ ভাই, তুমি কখন এসেছো? আমি তো জানতামই না। ইমদাদ ভ্রু কুঁচকেই বলল, কেন, এমত কিছু বলেনি তোকে? আমি তো ভেবেছিলাম ওর থেকে খবর পেয়ে যাবে, সেজন্য আর আমি জানাইনি। ইমদাদের মুখ থেকে ইমদাদের নামটা শুনতেই মাইশার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। একটু ভয়ও পেল, তোতলানো গলায় বলল, না তো,
ইমাদের সাথে তো আমার কথা হয় না, ও কি করে আমায় খবর দেবে? কথাটা বলে মাইশা অযথা কোনো কারণ ছাড়া বোকার মতন হাসলো। মাইশার হাসিটা দেখে ইমদাদের নিজেরই হাসি পেল। মাইশার মাথায় হালকা করে একটা গাঁটটা মেরেই বলল, রতনের বউকে দেখতে গিয়েছিলে? কথাটা বলে ইমদাদ ঠোঁট টিপে হাসলো। মুহূর্তের মাঝে মাইশার মুখ থেকে হাসি উড়ে গেল। রাগান্বিত গলায় বলল, ওই শয়তানের নামও মুখে নেবে না, শালা ভণ্ড কোথাকার। আমার সাথে প্রেমের নাটক করে বউ নিয়ে এসেছে বাড়িতে, শালা একটা বাটপার। যা হয় ভালোর জন্যই হয়, বেঁচে গিয়েছিস ওর হাত থেকে। যাই হোক, কলির সাথে কথা হয়েছিল আজ? না তো, দেখাও হয়নি, কথাও হয়নি আজ। তার মানে কিছু জানিস না। সময় করে একবার আমার বাড়িতে যাস। আমি তো থাকবো না, মায়ের কাছে তোর কিছু জিনিস রাখা আছে, এগুলো নিয়ে আসিস। আর সামনের সপ্তাহের শুক্রবার তোর দাওয়াত, দুপুর আমি বাইরে খাওয়াবো। মাইশা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, কিসের জন্য দাওয়াত? আর কি এনেছো আমার জন্য? তোর সখীর বিয়ে, তুই তো মুখ ফুটে আবদার করেছিলে যেন আমার আর কলির বিয়েতে তোকে আমি একটা শাড়ি কিনে দিই। আমি শুধু শাড়ি না, আরও বেশ কিছু সাজের জিনিসপত্র এনেছে। কলির জন্যই এনেছে। তোদের দুজনের শুধু শাড়িটা আলাদা, বাকি সাজার জিনিস সব একই কিনেছে, যেন তুই অভিযোগ করতে না পারিস যেমন বউকে ভালো জিনিস দিয়েছে আর তোকে খারাপ জিনিস দিয়েছে। পরে তোর বিয়ের সময় তোকেও একটা লাল শাড়ি উপহার দেব। বিস্ময়ে মাইশার মুখ হা হয়ে গেল। খুশি হবে না, অবাক হবে বুঝতে পারছে না। অতিরিক্ত আনন্দে চেঁচামেচি করবে নাকি কেঁদেই ফেলবে খুশিতে সেটাও বুঝতে পারছে না। এত বড় একটা খবর অথচ কলি ওকে দিল না, এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলো কলি মাইশার সাথে? মাইশাকে চুপ করে থাকতে দেখে ইমদাদ বলে উঠল, শুনতে পাসনি কি বললাম? আমার আর কোলের বিয়ের দাওয়াত দিলাম। এবারে আর মাইশা নিজের আনন্দ ধরে রাখতে পারল না। অতি আনন্দে চেঁচামেচি শুরু করে দিল। হঠাৎ করে ওকে এভাবে আনন্দে চেঁচামেচি করতে দেখে ইমদাদ ভরকালো। কিছুক্ষণ শান্ত গলাতে থামতে বলল, তবে মাইশা থামল না। শেষমেশ বাধ্য হয়ে ইমদাদ বেশ জোরেই একটা ধমক দিল মাইশাকে। সঙ্গে সঙ্গে মাইশা থেমে গেল। ইমদাদ রাগান্বিত গলায় বলল, পাগলের মতো চেঁচাচ্ছিস কেন? আর কেউ যেন না জানে এই কথাটা। যদি কেউ জেনেছে তোর খবর আছে মাইশা। মাইশা উচ্ছ্বসিত গলায় বলল, কাউকে বলবো না ইমদাদ ভাই, তোমার আগে বিয়ে করো, বাচ্চা কাচ্চা হোক, তারপর দরকার পড়লে সবাইকে জানাবো। একটা কথা শোনো, বিয়ের পর কিন্তু কলিকে নিয়ে তুমি ঢাকায় যাবে না, কলি এখানেই থাকবে। আমি আর কলি একসাথে থাকবো। বিয়ের পর তো আমরা দুজনে এক বাড়িতেই থাকবো, তাই না? কলিকে তুমি নিয়ে গেলে আমি একা হয়ে যাব। মাইশার কথাটা শুনে ইমদাদ কপাল কুঁচকে মাইশার দিকে তাকিয়েই বলল, বিয়ের পর দুজনে এক বাড়িতে থাকবি কি করে? তুই আমার বাড়িতে কি করে আসবে? আরে ইমাদ আছে না, আমি তো ওকেই। নিজের কথার মাঝপথে থামিয়ে মাইশা জিভে কামড় বসালো। নিজের প্রতি ভীষণ রাগ হলো। একটা গাধাও নিজেই ঠিক করে যে বলবে না, লুকিয়ে রাখবে, আবার নিজেই মুখ ফসকে বলে ফেলে। এখন ইমদাদ যদি রেখে যায়? মাইশার সব চিন্তার মাঝেই ইমদাদের গম্ভীর কণ্ঠস্বর এলো ওর কানে, আমার ভাই তোকে পছন্দ করে, তুইও পছন্দ করিস আমার ভাইকে। আগে কি করেছিস না করেছিস সেসব আমার দেখার বিষয় না, তবে এখন যেন আমার ভাই ব্যতীত আর কোনো ছেলের সাথে কথা বলতেও না দেখে। আমি একই কথাটা আমার ভাইকেও বলে দিয়েছি। ভাবিস না ইমদাদ পাড়ায় থাকে না জন্য কারো খোঁজ রাখে না। তুই কোথায় কি করছিস সেসব কিন্তু আমার কানে ঠিকই পৌঁছে যাবে। মাইশা আতঙ্কিত গলায় বলল, তুমি কি করে জানলে এসব? তোমায় কে বলল আমার আর ইমাদের কথা? আমার ভাই বলেছে, কেননা ও খুব ভালো করে জানে যে পরে যদি আমি অন্য কোথাও থেকে জানতে পারি ও আচ্ছা মতো কেরানি খাবে আমার হাতে। তাছাড়া বাবা তো সোজাভাবে কোনোদিনও বিয়েতে রাজি হবে না, আমারই সাহায্য লাগবে। এই ইমদাদ ছাড়া কারোর কিছুই হবে না। রাত 8টা পার হয়ে গেছে, তবুও ইমদাদ বাড়ি ফিরল না। আখি রান্না বান্না শেষ করে ছেলের অপেক্ষায় বসে আছেন। এতক্ষণেও ইমদাদ বাড়ি না ফেরায় শেষে কলই করলেন। প্রথমবারে ফোনটা রিসিভ করলো না ইমদাদ। আখি একটু সময় নিয়ে আবারও কল করলেন। এবারে রিসিভ করলো ইমদাদ ফোন। আখি চিন্তিত গলায় ছেলেকে উদ্দেশ্য করেই বললেন, কোথায় তুই? আমি ভাত নিয়ে বসে আছি, কখন আসবি? শেষে বাসের জন্য দেরি হয়ে যাবে। আমি আসছি মা, আর আধা ঘন্টা সময় লাগবে। বন্ধুদের সাথে এক জায়গায় যাচ্ছি চা খেতে। চা খাওয়া হয়ে গেলে বাড়ি ফিরবো, বেশি দিন লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে আখি ফোনটা রেখে দিলেন। একটু বিরক্ত হলেন ছেলের প্রতি। এতগুলো দিন বাদে বাড়ি ফিরলো, যেটুকু সময় বন্ধুদেরকে দিচ্ছে সেটুকু সময় কি বাড়িতে মাকে দেওয়া যেত না?
ছেলের উপর অভিমান করে আঁখি বসে রইলেন। ভাবলেন ছেলে বাড়ি ফিরলে সবটুকু অভিমান প্রকাশ করবেন। আধা ঘন্টা পার হয়ে গেল, তবুও ইমদাদ বাড়ি ফিরল না। অপেক্ষা করতে করতে সময় গিয়ে ঠেকলো রাত 10টায়, তবুও ইমদাদ বাড়ি ফিরল না। আখির চিন্তা বাড়লো এবারে। অপেক্ষা করতে না পেরে ইমদাদের নাম্বারে কল করলো। কল করলে তবে নাম্বারটা বন্ধ দেখালো। কোনো এক অজানা আতঙ্কে আখি ভয়ে গুটিয়ে গেলেন। পরপর বেশ কয়েকবার ইমদাদের নাম্বার ডায়াল করলেন, তবে নাম্বারটা বন্ধ দেখালো। আখি তাড়াহুড়ো করে গেলেন ইমদাদের ঘরে। ইমাদকে উদ্দেশ্য করে ব্যস্ত গলায় বললেন, একটু সাইদের নাম্বারে কল লাগাতো বাবা, তোর ভাইয়ার নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। ছেলেটা সে কখন বাড়ি ফেরার কথা, এখনো আসেনি। আখির কথার প্রেক্ষিতে পাশের ঘর থেকে ফরিদ সাহেবের কণ্ঠস্বর ভেসে এলো। তোমার ছেলের জন্য তোমার সময় নেই? দেখো গিয়ে, ওই মেয়ের সাথে দেখা করতে গেছে। আখি বিরক্ত হলেন স্বামীর এমন কথায়, তবে গুরুত্ব দিলেন না স্বামীর কথায়। ইমাদকে উদ্দেশ্য করেই বললেন, তুই কল দে সাইদের নাম্বারে। ইমাদ ফোনটা হাতে নিয়ে সাইদের নাম্বারটা পেল না খুঁজে, কাচুমাচু করেই বলল, আমার কাছে তো নেই মা সাইদ ভাইয়ার নাম্বার। আখি এবারে রাগান্বিত গলায় বলল, পাড়ার ছেলের নাম্বার রাখিস না ফোনে? কোথা থেকে পাবি, নিয়ে আয় যা। আখি হঠাৎ করে অস্থির হয়ে পড়লেন। কেমন যেন হাঁসফাঁস করতে লাগলেন ইমাদ তাড়াহুড়ো করে ওনাকে বিছানায় বসিয়ে আশ্বস্ত করেই বলল, তুমি শান্ত হও, আমি ব্যবস্থা করছি সাইদ ভাইয়ার নাম্বার। ইমাদ ভাবলো মায়েশার কাছে থাকতে পারে, সাইদের নাম্বারটা ওর থেকে নেওয়া যাক। যেই না মায়েশাকে কল করতে যাবে অমনি আখির ফোনটা বেজে উঠল। আখি ভাবলেন নিশ্চয়ই ইমদাদ কল করেছে। ফোনটা হাতে নিয়ে দেখলেন স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার ভেসে উঠেছে। আখি ভাবলেন হয়তো ইমদাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য অন্য কারো নাম্বার থেকে কল করেছে। আখি ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে সাইদের কণ্ঠস্বর ভেসে এলো। সাইদের কণ্ঠস্বরটা পেতেই আখি যেন একটু স্বস্তি অনুভব করলেন। তারপরও তার চিন্তা সম্পূর্ণ গেল না। চিন্তিত কণ্ঠে সাইদকে উদ্দেশ্য করেই বললেন, সাইদ, আমার ইমদাদ কই রে বাবা? ওর ফোনটা বন্ধ কেন? কখন থেকে কল করে যাচ্ছি, অনেকক্ষণ আগে ওর বাড়ি ফেরার কথা ছিল, এখনো আসেনি। তুই তো ওর সাথেই ছিলি, দে তো একবার ফোনটা ওকে। সাইদের কণ্ঠটা কাঁপছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। অনেক কষ্টে কথা বলার শক্তি সঞ্চয় করেই বলল, চাচি, ইমত কিংবা চাচা আছে কাছে, একটু ওদেরকে ফোনটা দিবেন, কথা আছে আমার। তুই তার আগে আমার ইমদাদকে ফোনটা দে, আমি আগে ওর সাথে কথা বলবো। আপনি আগে ইমাদকে ফোন দিন, কিংবা চাচা থাকলে ওকে দিন। আমি পরে কথা বলছি আপনার সাথেই। আখি সন্তুষ্ট হতে পারলেন না সাইদের কথায়, বরং রাগান্বিত গলায় বলেন, আমার ছেলের সাথে আমি কখন কথা বলবো সেটা ঠিক করার তুই কে? আমার ইমদাদকে ফোন দিতে বলছি, ওকে ফোন দে, আমি কথা বলবো। ওর সাহস কি বেড়ে গেছে! আমার কাছে বকা খায় না অনেক দিন হলো। আখির অস্থিরতা দেখে ইমাদ ওনার হাত থেকে ফোনটা কেড়ে নিল। তবে আখি আগেই কথা বলতে দিল না, জোর করে স্পিকার চালু করলো। ইমাদ ফোনের অপর পাশে থাকা সাইদকে উদ্দেশ্য করেই বলল, ভাইয়া, আমি ইমাদ। কি হয়েছে আমায় বলো তো, ভাইয়া কোথায়? অনিচ্ছা সত্ত্বেও সাইদ কেঁদে উঠল। নিজের কান্নাকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারল না। ক্রন্দনরত গলায় ইমাদকে উদ্দেশ্য করেই বলল, আমরা বাড়ি ফিরছিলাম ইমাদ, তবে ইমাদের দেরি হয়ে যাচ্ছিল, জন্য একটু আগে বেরিয়ে যাই। জানি না কি থেকে কি হয়ে গেল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি ওকে। তোরা তাড়াতাড়ি আয়, অনেক রক্ত বেরিয়ে গেছে, বাঁচবে কিনা জানি না। ইমাদের হাত থেকে ফোনটা পড়ে গেল। আখি ধপ করে বিছানার উপর বসে পড়লেন। খেয়াল করলেন ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইমাদ গলা উঠিয়ে ফরিদ সাহেবকে ডাকলেন। হঠাৎ করে এভাবে ইমাদকে চেঁচামেচি করতে দেখে ফরিদ সাহেব দৌড়ে সেখানে এসে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন এভাবে? ইমাদ এক হাতে আখিকে জড়িয়ে ধরে ক্রন্দনরত গলায় বলল, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। সাইদ ভাইয়া বলল অবস্থা খুব একটা ভালো না। ইমাদ কথাটা বলতেই আখি চিৎকার করে কেঁদে উঠলেন। মুহূর্তের মাঝেই তিনি জ্ঞান হারালেন। ফরিদ সাহেব যে এগিয়ে এসে স্ত্রীকে ধরবেন সেই খেয়ালও তার রইল না। তিনি নিজেই দরজার কাছে মেঝের উপরে থপ করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন।
ইমাদ পড়ল মহাবিপদে। কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। এত কঠিন মুহূর্তে কখনো ইমাদ পড়েনি। হুট করে মনে হলো যদি এখন ওর জায়গায় ইমদাদ থাকতো তবে সাপটা সামলে নিতে পারতো। এক সপ্তাহ পর গতকালই ইমদাদকে চিকিৎসার জন্য ঢাকার হসপিটালে ভর্তি করা হয়েছে। নিজের শহরে হসপিটালে যখন ভর্তি ছিল তখন একবার শুধু কলির সাথে একটু কথা হচ্ছিল। বেশিরভাগ সময়ে জ্ঞানই ছিল না। যতটুকু সময় জ্ঞান ছিল ডাক্তার কথা বলার জন্য কাউকে তেমন একটা অনুমতি দেয়নি। কিন্তু একবার শুধু ইমদাদের মা দেখা করেছিল কলি। একবারই সুযোগ পেয়েছিল দেখা করার। ইমদাদ খুব কষ্টে চোখ দুটো মেলে শুধু দেখেছিল কলি দাঁড়িয়ে থেকে কাঁদছে। ইমদাদের সবার প্রথমে চোখ গিয়েছিল কলির কপালে, যেখানে একটা কাটা দাগ দেখা যাচ্ছে। নিজের অসুস্থতার কথা ভুলে গিয়েছিল তখন ইমদাদ। নিজের শারীরিক দুর্বলতার কথাও ভুলে গিয়েছিল। কম্পিত হাতটা তুলে কলির কপালে কাটা জায়গার দিকে ইশারা দেখিয়ে দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করেছিল, তোর বাপ মেরেছে তোকে আবার? কলি ক্রন্দনরত অবস্থায় দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিয়েছিল। তবে ইমদাদ বিশ্বাস করেনি আর একবার কলিকে ভরসা দিয়ে বলেছিল, আমাকে একবার সুস্থ হতে দে, তোকে নিয়ে আসবো আমি ওখান থেকে, আর তোর বাপকে বুঝিয়ে দেব কার বউয়ের গায়ে হাত দিয়েছিল। কলি তখন ইমদাদের কথার প্রেক্ষিতে কিছু বলতে পারেনি, শুধু কেঁদেছে। ইমদাদের সক্ষমতাও ছিল না যে একটু উঠে বসে কলির চোখের জলটুকু মুছে দেবে। তবে মনে মনে প্রতিজ্ঞা করেছিল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কলিকে ওই জাহান্নাম থেকে মুক্তি দেবে আর কলিকে কখনো কাঁদতে দেবে না। সেখানে ইমদাদের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। অ্যাক্সিডেন্টকালীন সময়ে ইমদাদ হেলমেট পরে না থাকায় সব থেকে বেশি আঘাতটা পেয়েছে মাথায়। বাইরে থেকে সে আঘাতের তীব্রতা খুব একটা বেশি বোঝা যায়নি। ডাক্তার জানিয়েছিল ইন্টারনাল ড্যামেজ হয়েছিল। ধীরে ধীরে মস্তিষ্কে রক্ত জমেছে, যেটা এখন দ্রুততার সাথে অপারেশন করতে হবে। সেজন্য ইমদাদকে তাড়াহুড়ো করে ঢাকায় আনা হয়েছে। তবে অবাক করার বিষয় হলো ইমদাদকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে অথচ কলি কিছু জানে না। কেউ একটা খবরও দেয়নি কলিকে। কলি ভেবেছিল সাইদের থেকে সব খবর পেয়ে যাবে। তবে এই খবরটা তো সাইদ নিজেও জানতো না। ইমদাদের বাবা নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা করে ছেলেকে নিয়ে ঢাকায় চলে গিয়েছেন আর ইমদাদের মা কোনো কিছু জানানোর মতো অবস্থাতেই নেই। তবে কলি সাইদের থেকে খবর পেয়েছে আজ ইমদাদের অপারেশন হবে। ইমদাদ নাকি নিজেই মুখ ফুটে একবার কলিকে দেখতে চেয়েছে। সাইদকে অনুরোধ করেছে যেন যে করেই হোক কলিরকে একবার নিয়ে আসে। কলির কানে সেই খবরটা পৌঁছালো। কলি সাহস করে করিম সাহেবকে কথাটা বলল যে ও ঢাকা যেতে চাই। সঙ্গে সঙ্গে করিম সাহেব একটা চর বসালেন ওর গালে। সেই সাথে শাসিয়ে বললেন যে যদি কলি বাড়ির বাইরে পা রাখে তবে আর কোনোদিন এ বাড়িতে ফিরতে পারবে না। কলির মনের মধ্যে একটু হলেও আশা ছিল যে এমন একটা পরিস্থিতিতে হয়তো করিম সাহেব ওকে যেতে দেবে। তবে না, তেমনটা হলো না। উল্টো কলিকে মার খেতে হলো। শুধু মার খাওয়া অবধি থেমে থাকলো না বিষয়টা। রোজিনা বিভিন্ন আজে বাজে কথা বলতে শুরু করলো কলির চরিত্রের উপর, প্রশ্ন তুলতে থাকলো। অনেক কিছু ভাবনা চিন্তা করে কলির মনে হলো এতদিন যাবৎ ওর কাছে এই বাড়িটা জাহান্নামের মতন ছিল, আর যদি বাড়ির বাইরে পা রাখে তবেও জাহান্নামই হবে। এতদিন মার খেয়েছে, এখনো না হয় মার খাবে, কোনো কিছুই বদলাবে না। তাই বলে কলি ইমদাদের কথা রাখবে না এটা হতে পারে না। নিজের বাবার থেকে অনুমতির অপেক্ষায় রইল না। নিজে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা জানানোরও প্রয়োজন মনে করল না। বাড়ি থেকে বেরিয়ে যেতে ধরলে পেছন থেকে করিম সাহেব গম্ভীর গলায় বলে উঠলেন, যেখানে যাচ্ছ যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কলি থামলো, তবে পেছন ফিরে তাকালো না। নিজেও পাল্টা গম্ভীর গলায় করিম সাহেবকে উদ্দেশ্য করেই বলল, ইমদাদ ভাই যখন আমায় ডেকেছে তখন আমি যাবই, আর যখন আমার ইচ্ছে হবে তখনই আমি বাড়ি ফিরবো। তোমার সন্তান আমি, এই বাড়িতে থাকার পুরো অধিকার আছে আমার। আর আমি এখন প্রাপ্তবয়স্ক, আমার যা ইচ্ছে তাই করতে পারি আমি। যদি তোমরা বেশি বাড়াবাড়ি করেছো তো সোজা থানায় গিয়ে কেস করে দেবো তোমাদের নামে, তোমার আর তোমার দ্বিতীয় স্ত্রীর নামে। আর আমার মায়ের মৃত্যুর রহস্য কিন্তু তখন বেরিয়ে আসবে ঠিকই বাবা। কথাটা বলে কলি আর সেখানে অপেক্ষা করলো না, বেরিয়ে গেল।
করিম সাহেব হা করে মেয়ের যাওয়ার পথে তাকিয়ে রইলেন। তার বিশ্বাসই হলো না যে এই কথাগুলো তার মেয়ে বলে গেল। রোজিনা একটু আটকানোর চেষ্টা করলো না, বরং তিনি মনে মনে খুশি হলেন কলির এই অবাধ্যতার কারণে। কেননা তিনি জানেন কলি বাড়ি ফিরে আসার পরও ঢুকতে দেবে না। ভালোই হবে উনি একা একা থাকবে। কলি বাড়ি থেকে বলে তো বের হলো যে ইমদাদের কথা রাখবে, তবে কি করে ঢাকা যাবে বুঝে উঠতে পারল না। ঢাকা যেতে তো দূর, এর আগে কখনো এই শহরের বাইরেও পা রাখেনি। তাও না হয় চিনি চিনি ঠিক চলে যেত, তবে টাকা নেই কলির কাছে। যতটুকু টাকা আছে বাসস্ট্যান্ড অবধিও যেতে পারবে না। কলির মাথা কাজ করা বন্ধ করে দিল। হঠাৎ করে মস্তিষ্কে সাইদের নাম এলো। ভাবলো এখন শেষ ভরসা সাইদ। সাইদ তো বলেছিল ও ঢাকা যাবে, তাহলে ওর সাথে যাওয়া যাবে। কোনো রকম কোনো সময় ব্যয় না করে কলির সাহায্যের জন্য সাইদের কাছে গেল। সাইদ ফিরিয়ে দিল না কলিকে। সাইদ রওনাই হচ্ছিল ঢাকার জন্য। আর কিছু সময় পরে গেলে হয়তো কলি সাইদের দেখাও পেত না। ভাগ্য সহায় হয়েছে সেদিক থেকে বলতে গেলে। সাইদের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল কলি। ভালোবাসা সত্যি কি অদ্ভুত, তাই না? এই তো একটু আগে অব্দি ইমদাদ চোখ দুটো ঠিকভাবে খুলে রাখতে পারছিল না। কথা বলার কোনো ইচ্ছা শক্তিও ছিল না। তবে যেই না কলিকে দেখলো অমনি ঠোঁটে হাসি ফুটে উঠল। কে জানে কলিকে দেখে শরীরের শক্তি পেল নাকি নিজের ওপরে জুলুম চালিয়ে হাসলো। হয়তো কলিকে বুঝতে দিতে চাইছে না যে ইমদাদ ঠিক কতটা অসুস্থ সেজন্য। তবে ইমদাদ আড়াল করতে চাইলেও কলি ঠিকই বুঝে ফেলল যে ইমদাদের শরীরটা ঠিক কতটা খারাপ, কতটা কষ্ট হচ্ছে অনুভব করতে পারল। সাইদের মনে হলো ওদেরকে একটু একা একা কথা বলতে দেওয়া উচিত। ইমদাদকে উদ্দেশ্য করেই বলল, ইমাদ, তুই কথা বল কলির সাথে। কলির কথা হয়ে গেলে আমি আসবো। ইমদাদ দুর্বল কণ্ঠেই বলল। কলি কি আদৌ কিছু বলতে পারবে? ওর তো দেখছি কান্নাই থামছে না। সাইদ আর দাঁড়ালো না সেখানে। সাইদ সেখানে থেকে চলে যেতেই ইমদাদ কলিকে উদ্দেশ্য করেই বলল, তোর বাপ থেকে আসতে দিল কলি? ওনার তো অনুমতি দেওয়ার না। দেয়নি তো অনুমতি। তুমি আমায় দেখা করতে বলেছো, সেখানে তুমি ভাবলে কি করে আমার বাবা অনুমতি না দিলে আমি আসবো না? ঠিক চলে আসতাম ইমদাদ ভাই। তোমার কথা কি আমি ফেলতে পারি? কাজটা কিন্তু তুই ঠিক করিস না। এখন আমি নেই, অবশ্য আমি ছিলামও না, তবে তাও তোর বাপের কথা অমান্য করে আসাটা ঠিক হয়নি। আমিও তোকে দেখতে ভুল করেছি। বাড়ি ফিরলে কি অবস্থা হবে ভাবতে পারছিস? যা হওয়ার হবে। এত কিছু ভাবার মতো মন মানসিকতা আমার ছিল না। তোমার খবরটুকু কেউ আমায় পৌঁছে দিচ্ছে না তো। আমার অবস্থাটা তুমি বুঝতে পারছো? তোমার পাশে থাকতেও পারছি না আমি। ইমদাদ একটু ভাবুক হয়ে বলল, ঠিকই বলেছিস, তুই খুব অশান্তিতে আছিস। তোর কোনো অধিকার নেই আমার উপর, তাই না? আমাদের সম্পর্কে কোনো বৈধতা নেই, কোনো নামও নেই। কথাটা বলে ইমদাদ নিজেই আনমনে একটু হাসল। কলি ইমদাদের প্রশ্নের উত্তর না দিয়ে নিজে পাল্টা প্রশ্ন করলো, আমাদের সংসার হবে তো ইমদাদ ভাই? ইমদাদ আলতো হেসেই বলল, নিশ্চয়ই হবে। তুই বাড়ি গিয়ে নিজের চেহারার যত্ন নে। বিয়েতে কত ছবি তুলতে হবে আমাদের? তোকে কিন্তু মানাবে না আমার পাশে। কলি সন্দেহী গলায় বলল, সত্যি হবে তো আমাদের বিয়ে? তুমি আবার আমায় ফাঁকি দিয়ে চলে যাবে না তো? তোমার দেয়া কথা রাখবে তো? আমি তো চেষ্টা করবো কলি, তবে ধর যদি কথা রাখতে না পারে, তুই যেন আবার সারা জীবন একলা কাটানোর সিদ্ধান্ত নেস না। নিজের জীবনটা নতুন করে শুরু করিস। তুমি পারবে আমার পাশে অন্য কাউকে দেখতে? দেখার জন্য তো তখন আমি থাকবো না। যদি আমি আর না ফিরি, তুই ভুলে যাস আমায় কলি। ভুলে যায় সিমদাদ নামের কেউ একজন ছিল, যে তোকে অসম্ভব ভালোবাসত, যে তোর সাথে একটা ছোট্ট সংসার সাজাতে চেয়েছিল, তবে পারিনি। কলি রাগান্বিত গলায় বলল, তুমি এমনটা করতে পারো না। আমি কিন্তু সারা জীবন সবার কাছে তোমার পরিচয় দেবো একজন বিশ্বাসঘাতক হিসেবে। তুমি কি ভেবেছো তুমি তোমার কথা রাখবে না আর আমি তোমায় তাও ভালোবেসে যাব? কখনো না। বরং আমি তোমায় ঘৃণা করব। কোনোদিন আর তোমায় নিয়ে ভাববো না আমি। কলি হয়তো আরো কিছু বলতো, তবে তার আগেই সাইদ আবারও কেবিনে ঢুকে কলিকে উদ্দেশ্য করেই বলল, একটু পর ডক্টর আসবে কলি। অপারেশনের সময় প্রায় হয়ে গেছে, তাড়াতাড়ি কথা শেষ কর। কথাটা বলে সাইদ আবারও বাইরে চলে গেল। কলি বুঝলো ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে। ইমদাদের দিকে এগিয়ে গিয়ে ইমদাদের মাথায় হাত রাখলো। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কলি নিজের কান্না নিয়ন্ত্রণ করতে পারল না। ওর গাল বেয়ে চোখের জলগুলো ইমদাদের মুখের উপরে পড়ল। ইমদাদ কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে কলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়েই বলল, তুই এখন বাড়ি ফিরে যা। এখানে থেকে তোর আর কোনো কাজ নেই। আর শোন, আজ তোর বাপ তো বেশি রেগে আছে। যদি তুই একটা কথা বলে, তাহলে কোনো উত্তর দিবে না। চুপচাপ মুখ বুজে সহ্য করে নিবি।
আমার সুস্থ হতে বেশি দিন সময় লাগবে না। ইনশাল্লাহ তাড়াতাড়ি তোর কাছে ফিরে যাব। কলি পারল না নিজের কান্না আটকাতে, ফুপিয়ে কেঁদে উঠেই বলল, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। তোমার দেয়া শাড়ি গয়না সবকিছু কিন্তু আমি আলমারিতে গুছিয়ে রেখেছি। তোমার জন্য কিন্তু আমি বউ সাজবো ইমদাদ ভাই। আমার জীবনটা তুমি বেরঙিন করে দিও না। ইমদাদ শুধু আলতো হাসলো। কলি চলে যেতে ধরলে ফের কলির হাত টেনে ধরে বলল, শোন কলি, জীবনে আমাদের প্রিয় মানুষগুলো আসবে যাবে, এটাই নিয়ম। কিন্তু জীবনকে কখনো থামিয়ে রাখতে নেই, জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে হয়। আর একটা কথা সবসময় মনে রাখবে, ইমদাদ তোকে খুব ভালোবাসে। ইমদাদের মতন তোকে কেউ কখনো ভালোবাসতে পারবে না।